আসসালামু আলাইকুম। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের গণমাধ্যম সমূহ এবং অ্যাক্টিভিস্টরা যতটা না তৎপর, তার থেকে বেশি তৎপর হচ্ছেন দেশের সাধারণ জনগণ। এবং দেশের সাধারণ জনগণ যারা রয়েছেন তারা এটা নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা করছেন। এবং আলোচনা সমালোচনার পাশাপাশি তারা কিন্তু তাদের মতামত তুলে ধরছেন এবং তারা কাকে ভোট দিবেন বা তাদের পছন্দ তালিকায় যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছেন, সে বিষয় নিয়েও কিন্তু তারা ইতিমধ্যে অনেক জল্পনা কল্পনা করা শুরু করেছেন। আমাদের বাংলাদেশে যে সকল অ্যাক্টিভিস্ট রয়েছেন বা যে সকল গণমাধ্যম সমূহ সাধারণত জনমত জরিপ নেয়ার কাজ করে থাকে, তারা ইতিমধ্যে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের জনমত কিন্তু সংগ্রহ করা শুরু করেছে। এবং সেটা অনলাইন একই সাথে অফলাইন দুটো পর্যায়ে কিন্তু তারা নিচ্ছে। আদৌ বাংলাদেশে জাতীয় নির্বাচন যেটি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক দেওয়ার কথা, সেটি কবে নাগাদ দেয়া হবে এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো তারিখ, বছর বা সময়কাল কিন্তু উল্লেখ করা হয়নি। শুধুমাত্র একটি ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে নির্বাচন হতে পারে। এবং এই হতে পারে বা এই সময় ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ কিন্তু বেশ জোর করেই তৎপরতা চালিয়ে যাচ্ছে। এবং তাদের একটি লক্ষ্য যে আসন্ন জাতীয় নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায় এবং সেই জয়লাভের মাধ্যমে কিভাবে সেই রাজনৈতিক দলটি ক্ষমতায় আসীন হতে পারে। এখন এই যে ক্ষমতায় আসীন হওয়া এবং নির্বাচনে জয়লাভ করা এই বিষয়টি সম্পূর্ণরূপে কিন্তু নির্ভর করে দেশের জনগণ কাকে ভোট দিবেন বা দেশের জনগণ কার পক্ষে তাদের জনমত পোষণ করবেন। তবে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সে বিষয়টি হচ্ছে আসলে নির্বাচনে কোন দল কত আসন পাবে। ইতিমধ্যে কিন্তু অনেক জরিপ বা অনেক অ্যাক্টিভিস্ট তাদের বিভিন্ন জরিপের মাধ্যমে তুলে ধরেছেন যে কোন দল কতটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি এখানে তাদের সাথে কিছুটা দ্বিমত পোষণ করছি। কারণ স্পেসিফিকলি বা বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু এটি কোনোভাবেই বলা যাবে না যে এক্সাক্টলি নির্বাচনে কোন রাজনৈতিক দল কতটি আসন পাবেন। তবে এখানে যে আসন সংখ্যা পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি সেগুলো হচ্ছে একটি রাজনৈতিক দলের ঐতিহাসিক গত যে আসন রয়েছে সেই আসনগুলো। অর্থাৎ আওয়ামী লীগকে যদি আপনি বাদ দিয়ে নির্বাচন করেন তাহলে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এবং বিএনপির এমন কিছু আসন রয়েছে যেগুলোতে আজ পর্যন্ত বিএনপি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল জয়লাভ করতে পারেনি। মূলত এগুলাকে সেই বিএনপির ঘাঁটি হিসাবে চিহ্নিত করা হয়। ঠিক একইভাবে জাতীয় পার্টি, জামাতে ইসলাম তাদেরও কিন্তু এরকম নির্দিষ্ট কিছু এলাকাভিত্তিক আসন রয়েছে যেগুলা শুধুমাত্র তাদের জনসমর্থকে ভরপুর। এবং সেইসব আসনে কিন্তু এককভাবে ইতিহাস অনুযায়ী সেই রাজনৈতিক দলগুলো জয়লাভ করে আসছে। এখন আওয়ামী লীগের আসনগুলোর আসলে কি হবে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে? দেখুন আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা সাধারণত যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে অন্য কোনো দলকে ভোটাধিকার প্রয়োগ কখনোই করবে না। তারা যদি না ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে না ভোট দিবে অথবা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে না। এটি হচ্ছে একদম ডাই হার্ড যারা আওয়ামী লীগ ভক্ত মানুষ তাদের কথা আমি বলছি। এখন এই যে আসন বন্টন বা নির্বাচনে আসন পাওয়া, এটি সাধারণত দুটি বিষয়ের উপর প্রভাব বিস্তার করে। প্রথমত আমি একটু আগে যে বিষয়টি নিয়ে কথা বললাম সেটি হচ্ছে রাজনৈতিক আসন ভিত্তিক ইতিহাস। অর্থাৎ ওই আসনে যে রাজনৈতিক দলটির আধিপত্য বিস্তার ছিল। অর্থাৎ বাংলাদেশে যে কতগুলো নির্বাচন সংঘটিত হয়েছে, সেই নির্বাচনগুলোতে ওই রাজনৈতিক দল ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল জয়লাভ করতে সক্ষম হয়নি। সেখানে কিন্তু ওই রাজনৈতিক দলই পুনরায় জয়লাভ করবে। অর্থাৎ ওই আসনটি কিন্তু ওই রাজনৈতিক দলের
জয়লাভের তালিকাভুক্ত হবে। এবং ঠিক একইভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই যে আসন পাওয়ার প্রবণতা বা তাদের কিছু নির্দিষ্ট আসন থাকে যেগুলোতে তাদের নিজস্ব আসন হিসাবে তারা জয়লাভ করে থাকে এবং ওই আসনগুলোতে অন্য কোনো রাজনৈতিক দল কখনো জয়লাভ করতে পারে না। এই সমস্ত আসন যদি আমরা বাদ দেই, বাদ দিয়ে যদি আমরা সাধারণত যে সকল আসন রয়েছে যেগুলাতে বিভিন্ন নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল বিজয় অর্জন করেছে বা আসনে জয়লাভ করেছে। অর্থাৎ সেখানকার যারা জনমত বা জনগণ অথবা ভোটার রয়েছেন, তারা সময়ের প্রেক্ষিতে তাদের যে ভোটাধিকারের পরিবর্তন বা তাদের মতামতের যে পরিবর্তনের হার, সেটি কিন্তু প্রভাবিত করেন এবং সময়, স্থান এবং কালভেদে তারা বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়ে থাকেন। এটি সাধারণত স্থানীয় জনপ্রতিনিধির জনপ্রিয়তার উপর ভিত্তি করে গড়ে ওঠে অথবা দেশের প্রেক্ষাপট অনুযায়ী যে রাজনৈতিক দলের জনমত শীর্ষে থাকে সেটাকেই প্রাধান্য দিয়ে থাকেন। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বিগত ৫ই আগস্টের পূর্বে যে অবস্থায় ছিল বা তাদের যে জনমত যে অবস্থায় ছিল অর্থাৎ জনগণ তাদের উপর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন এবং ঘৃণা ক্ষোভ নিয়ে তাদের দিকে তাকাতেন। কিন্তু ৫ই আগস্টের পরে কিন্তু সেই প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এবং জনগণ বিগত ১৫ বছরে যে সকল সুযোগ সুবিধা ভোগ করেছেন সেগুলা বর্তমান সময়ে পাচ্ছেন না বা ভোগ করতে সক্ষম হচ্ছেন না। যার প্রভাবে সেই জনগণগুলো কিন্তু পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় চাচ্ছেন। আর এই সকল জনগণ হচ্ছেন সাধারণত ওই সমস্ত আসনের বাসিন্দা বা ওই সমস্ত আসনের জনগণের মতো, যারা কিনা তাদের সাময়িক সুবিধা অসুবিধার উপর ভিত্তি করে তাদের আসন বা ভোটাধিকার পরিবর্তন করে থাকেন। এবং এই অবস্থায় বিরাজমান যে দলটি সবথেকে বেশি জনপ্রিয়তায় থাকে, সেই দলটিকেই তারা নির্বাচিত করে থাকে। এখন যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, তাহলে এই সমস্ত জনগণের ভোট কিন্তু আওয়ামী লীগের ব্যালটে যাবে। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ বর্তমান প্রেক্ষাপট এবং অতীতের প্রেক্ষাপট তারা যাচাই করে এই মতামতে কিন্তু উপনীত হবে। এখন আসুন বাংলাদেশে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি আমরা কথা বলি, তাহলে বিএনপি এখানে সর্বোচ্চ ভোট পাওয়ার কথা বা বিএনপি এককভাবে বিপুল পরিমাণে আসনে জয়লাভ করার কথা। এবং একই সাথে এই যে জনগণগুলোর কথা আমি বললাম, এই জনগণগুলো বিএনপিকে ভোট দেওয়ার কথা। কিন্তু তারা বিএনপিকে ভোট দিবে না। এর পেছনে কারণ রয়েছে। বর্তমানে যে সকল ঘটনাসমূহ ঘটছে বাংলাদেশে বা বাংলাদেশকে ঘিরে যে সকল ঘটনাসমূহ ঘটছে নিন্দনীয়, তার বেশিরভাগ কিন্তু দোষারোপ যাচ্ছে বিএনপির উপর। অর্থাৎ বিএনপি বিগত ১৫-১৬ বছর যে সকল কর্মকাণ্ড করেনি, যার প্রভাবে তাদের প্রতি মানুষের একটি ভালোবাসা বিরাজমান ছিল এবং মানুষের একটি মূল্যবান মতামত তাদের দিকে ছিল। সেই বিষয়টি কিন্তু তারা ৫ই আগস্টের পর থেকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে হারিয়ে ফেলছে। এবং বর্তমানে আপনারা দেখবেন গণমাধ্যমসমূহ যেভাবে নিউজ প্রচার করছে বা যেভাবে আমরা গণমাধ্যমে বিএনপির উপর বিভিন্ন ধরনের অভিযোগ প্রতিদিন লক্ষ্য করছি, তাতে কিন্তু জনগণ বিএনপির উপর থেকে তাদের যে একটি বিশ্বাস বা ভরসা ছিল, সেগুলো কিন্তু তুলে নিচ্ছে। সেই হিসাবে যে জনগণগুলো সাধারণত তাদের চাহিদা অনুযায়ী ভোটাধিকার পরিবর্তন করে, তারা কিন্তু বিএনপিকে ভোট দিবে না। এখন আরেকটি যে রাজনৈতিক দল রয়েছে জামায়াতে ইসলাম। তারা বর্তমানে যে কার্যক্রমগুলো পরিচালনা করছে বা অতীতে যে সকল কার্যক্রম পরিচালনা করছে, তাতে দেশের জনগণ কতটুকু উন্নত হয়েছে বা দেশের জনগণ তাদের কাছ থেকে কি, কি সুবিধা ভোগ করেছে, সেগুলার হিসাব নিকাশ কিন্তু এখানে জড়িত। এখন আমার জানা মতে জামাত ইসলাম দেশের জনগণের জন্য দীর্ঘদিন কিন্তু কোনো কাজকর্ম করতে পারেনি। তারা তাদের দলকে গোছানোর পিছনে সময় দিয়েছে। সুতরাং জামাতের যে রাজনৈতিক আ মাঠ বা জনমত সেটি কিন্তু এখনো আওয়ামী লীগ, বিএনপি থেকে অনেক নিচে রয়েছে। আবার জামাতের পিছনে কিন্তু অনেক তকমা
রয়েছে। এছাড়াও জামাতকে কিন্তু বিভিন্ন কারণে মানুষ ভয় পায়। কারণ ধর্মভিত্তিক যে রাজনীতি, এই রাজনীতিটাকে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই ভয় পায়। তো আমি ওইদিকে যাচ্ছি না। এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। তো সেই হিসাবে আ জামাতকে কিন্তু মানুষ অনেকটাই ভোটাধিকার প্রয়োগ থেকে ফিরে যাবে। তো এখন যে বিষয়টি সর্বশেষ বা সারসংক্ষেপ এসে দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক ইতিহাস অনুযায়ী যে সকল আসনসমূহ মূলত একটি নির্দিষ্ট দলের জন্য বা একটি নির্দিষ্ট দলের ঐতিহাসিকগতভাবে থেকে থাকে, সেই আসনগুলো কিন্তু সেই রাজনৈতিক দলই ফিরে পাবে। এবং সেই রাজনৈতিক দল যদি সেই আসনে নির্বাচনে না আসে, তাহলে সেখানকার জনমত কিন্তু অনেকটাই না ভোটের দিকে ঝুঁকে যাবেন বা না ভোট দিতে চলে যাবেন। সুতরাং ওই আসনে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের জয় হওয়ার বা জয় পাবার সম্ভাবনা একদম নগণ্য বা খুবই কম। এছাড়াও যে সকল আসনগুলো সাধারণত আ আমি যেমনটি বলছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন দিকে ফ্লো করে বা বিভিন্ন সময় বিভিন্ন মতাদর্শের উপর ভিত্তি করে ভোটাধিকার দিয়ে থাকে জনগণ। সেই আসনগুলোর উপর কিন্তু অনেকটাই প্রভাব বিস্তার করবে আসন্ন জাতীয় নির্বাচন। এবং এই আসনগুলো যে রাজনৈতিক দলের দিকে বেশি থাকবে, সেগুলোই কিন্তু বা সেই রাজনৈতিক দলই কিন্তু বেশি আসন পেয়ে নির্বাচনে জয়লাভ করবে।